আচ্ছা, কল্পনা করুন আপনি একটা অচেনা জায়গায় রাস্তা হারিয়ে ফেলেছেন এবং আপনার সামনে দুটো রাস্তা রয়েছে। অর্থাৎ আপনার হাতে দুটো চয়েস রয়েছে এবং আপনাকে একটা চুজ করতে হবে, তবে সেটা কোনটা? আর এটাই হচ্ছে আপনার হার্ডেস্ট ডিসিশন, কারণ একটা মিস্টেকস করলে আপনি আর সেখান থেকে আনডু করতে পারবেন না। অর্থাৎ আপনি সময়ের আগে গিয়ে ভুলটাকে শুধরাতে পারবেন না, আপনাকে আপনার ভুলের কনসিকোয়েন্সেসটা ফেস করতে হবে। এবং এইটাই তো কঠিন জিনিস, যখন আমরা একগুচ্ছ চয়েস পেয়ে যাই, আর একগুচ্ছ চয়েস থাকলেই আমাদের ডিসিশন নিতে হয়। আর এখানেই আপনি ভুল সিদ্ধান্ত নিলে তার ফল আপনাকে সারা জীবন ভোগ করতে হবে এবং আপনি নিজেকেই গালাগাল দেবেন সারা জীবন ধরে যে আমি কেন এই ডিসিশনটা নিয়েছিলাম। তবে ব্যাপারটা হচ্ছে যে আপনার দোষ এখানে 1%ও নেই, কারণ আপনার কন্ট্রোলেই কিছু নেই। এই সম্পূর্ণ ইউনিভার্স এক্সপ্যান্ড করছে। এখানে এন্ট্রপি বলে একটা জিনিস রয়েছে। আপনি একটা নির্দিষ্ট চিন্তা করে কোনো সিদ্ধান্ত নিলেও সেটার আউটকাম আপনার প্রত্যাশার বাইরেই হবে, এবং এটাই ইউনিভার্সের নিয়ম। গল্পের শুরুতে আমরা একটা ছোট এক্সপেরিমেন্ট দেখতে পাই, যেটাকে পিজন সুপারস্টিশনস বলা হয়। এই তো বাক্সের মধ্যে একটা পায়রাকে ভরে রাখা হয়েছে এবং কিছু নির্দিষ্ট সময় বাদে বাদেই সেই ছোট্ট জানলাটা খুলে যাচ্ছে, যেখান থেকে সেই পায়রাটা কিছু একটা খাবার পাচ্ছে। এখন সেই জানলাটা খোলা বা বন্ধ সেটা সম্পূর্ণভাবে মানুষদের হাতে, কিন্তু সেই পায়রাটা মনে করছে যে সেখানে থাকা সেই লিভারটা প্রেস করলে বা তার নিজের পাখনাটা নাড়ালেই হয়তো সেই জানলাটা খুলে যাচ্ছে। সে তার নিজের পাখনা নাড়ানোটাকে সেই জানলা খোলার সাথে অ্যাসোসিয়েট করা শুরু করে। সেই কারণেই সে বারবার নিজের পাখনা নাড়াতে থাকে এবং আচমকা যখন জানলাটা খুলে যায় সে তখন খাওয়া শুরু করে। তবে সবশেষে সেই পায়রাটার হাতে কোনো কন্ট্রোল নেই। ওয়েল, সিনেমার নাম হচ্ছে মিস্টার নোবডি এবং এটা একটা মাস্টারপিস। এটাকে সিনেমা না বলে একটা ফাইন আর্ট বললেও কম হয়ে যায়, এবং আমার মনে একটা ভয় রয়েছে যে আমি কিভাবে এর ডিপ ফিলোসফিক্যাল জিনিসগুলো আপনাদের এক্সপ্লেন করব, বাট আইল ট্রাই মাই বেস্ট, চেষ্টা করব, আশা করি আপনারাও বুঝবেন। সো চলো শুরু করা যাক। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি মিস্টার নোবডি সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। গল্পের শুরুতেই আমরা নিমো নামক একজন মানুষকে দেখতে পাই, নিমো নোবডি। এবং মজার ব্যাপারটাই হচ্ছে যে নিমো শব্দটার অর্থই হচ্ছে নো ওয়ান বা নোবডি, অর্থাৎ কেউ না, তা সত্ত্বেও তো সে কেউ। গল্পের শুরুতে আমরা ডিফারেন্ট টাইম লাইনে নিমোর ডিফারেন্ট মৃত্যু দেখতে পাই। এই তো দেখতে পাই মর্গে নিমোর মৃতদেহটা পড়ে রয়েছে। অন্যদিকে নিমো তার গাড়ি নিয়ে একটা লেকের মধ্যে পড়ে গিয়েছে, যেখানে ডুবে তার মৃত্যু হবে। অন্যদিকে সে বাথটাবের মধ্যে রয়েছে, যেখানে একজন মবস্টার তাকে গুলি মেরে হত্যা করে। অন্যদিকে আমাদের নিমো, সে ছিল মহাকাশে হাইবারনেশনে, যেখানে অ্যাস্টেরয়েডের আঘাতে তাদের সম্পূর্ণ স্পেসশিপটাই ধ্বংস হয়ে যায় এবং তার মৃত্যু হয়। এখানে মানুষ তো একজনই, তবে ডিফারেন্ট রিয়ালিটিস দেখানো হয়েছে। তারপর আমরা বৃদ্ধ নিমোকে দেখতে পাই, যার বয়স হচ্ছে 118 এবং সেদিন তার জন্মদিন। যদিও নিমো তো মানতেই নারাজ যে তার এতটা বয়স, সে এখনও মনে করছে যে তার বয়স 34। তবে তখন সময় ছিল 2092। সম্পূর্ণ মানব জাতি ইমমর্টালিটিকে অ্যাচিভ করেছে, মানুষেরা অমর হয়ে গেছে। তবে নিমোর গল্পটা সম্পূর্ণ ভিন্ন। নিমো তার অতীত ভুলে গিয়েছে এবং এখনও ভাবছে যে তার বয়স 34। সে মনে করছে তার চারপাশেই সব কিছু নকল এবং তাকে এই মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। তার সামনে ছিল ডক্টর ফ্রিডহেইম, যে একজন সাইকিয়াট্রিস্ট। সেই নিমোকে নানান প্রশ্নগুলো করছে। তবে নিমোর মুখে একটাই কথা, যে তাকে ঘুম থেকে উঠতে হবে, এবং নিমো ঘুম থেকে ওঠে যখন তার বয়সটা 34। এই সম্পূর্ণ গল্পটা কিন্তু লিনিয়ার টাইমলাইন ফলো করে না, অর্থাৎ গল্প যেমন অতীত থেকে ভবিষ্যতের দিকে যায়, সেরকম জিনিস এই সিনেমায় আমরা দেখতে পারি না। যার কারণ নেই, কিন্তু সিনেমাটা একটু কমপ্লিকেটেড লাগে। তবে আমি খুব ইজি ওয়েতে সেই জিনিসগুলো এক্সপ্লেন করে দেব। সো নিমো ঘুম থেকে তো উঠেছে, তার বয়স তখন 34 এবং সে জানে না যে সে কোথায় রয়েছে। তার পাশে রয়েছে তার স্ত্রী, তার বাচ্চারা খেলাধুলা করছে এবং তার মধ্যেই একটা বাচ্চাকে নিমো পল বলে ডাকে। তবে সেই বাচ্চাটা বলে যে আমার নাম তো পল না, হয়তো অন্য কোনো রিয়েলিটিতে তার পল নামে কোনো ছেলে রয়েছে। এবং হ্যাঁ, সত্যিই তো আছে। সেই মুহূর্তেই নিমো নিজেকে আবার আর একটা রিয়েলিটিতে খুঁজে পায়, যেখানে তার পাশে পল নামে তার ছেলে উপস্থিত ছিল এবং সামনে রয়েছে তার স্ত্রী, যার নাম হচ্ছে জিন। তবে নিমো তাকে ভুলবশত এলিস বলে ডাকে। জিন মনে করতে থাকে যে নিমো হয়তো এখনও টায়ার্ড রয়েছে, তার শরীরে একটু রেস্ট প্রয়োজন। তবে ব্যাপারটা সেরকম না। নিমো এই মুহূর্তে দুটো আলাদা রিয়েলিটিকে এক্সপিরিয়েন্স করছে, যেখানে তার দুটো আলাদা স্ত্রী, তার সন্তানরাও আলাদা, এবং কোনটা আসল কোনটা নকল, কোন রিয়েলিটিতে সে এই মুহূর্তে রয়েছে সেটাই সে বুঝে উঠতে পারছে না। যাই হোক, এই রিয়েলিটিতে নিমো একজন বড় বিজনেসম্যান, প্রচুর টাকা পয়সা তার, এবং তার অফিস কলিগরা সেখানে এসেছে যারা তাকে নিয়ে চিন্তিত। তবে নিমোর মাথা এই মুহূর্তে আবার অন্য একটা সময়কালে পড়ে রয়েছে।
এই রিয়েলিটিতে নিমোর সদ্য বিয়ে হয়েছে এলিস নামক একটা মেয়ের সাথে এবং সামনেই একটা তেলের ট্যাঙ্কার আচমকা এক্সপ্লোড করে একটা বড় দুর্ঘটনা ঘটে। তারপরে সিনটা আবার শিফট হয়ে যায় সেই 118 বছর বয়সী নিমোতে, সেই ফিউচারিস্টিক সময়কাল যেখানে প্রায় সবাই অমর, তবে একমাত্র মর্টাল হচ্ছে নিমো, যার অতীতের ব্যাপারে কেউ জানে না, কোনো পাস্ট রেকর্ডই নেই তার। তাহলে একটা মানুষের যদি অতীতই না হয় তার অস্তিত্ব আছেই বা কী করে? এটাই তো ডক্টর ফিল্ডহেইম জানার চেষ্টা করছে নিমোর থেকে। সে নিমোকে হেপনোটাইজ করার চেষ্টা করে এবং তার থেকে তার অতীত এবং সব অজানা ইনফরমেশনগুলো বার করার চেষ্টা করে। নিমো তার অতীতের কথা চিন্তা করছে এবং আমরা একটা ছোট সিন দেখতে পাই যেন কেউ একজন রেল লাইনের উপর থেকে দৌড়াচ্ছে এবং এই রেল লাইন, এই দৌড়ানোটাই এই সম্পূর্ণ সিনেমার ওজনটাকে ক্যারি করছে, যেটা নিয়ে লাস্টে আলোচনা করব। সো নিমোকে এখন তার অতীতটা জানতে হবে, যে সে এখানে কিভাবে এসেছে। নিমোর হুশ তো আসে, তবে অদ্ভুত একটা জায়গায় সে নিজেকে পায় যেখানে সবকিছু সে আর্গাইল প্যাটার্নে, বড় অদ্ভুত, মানুষজন খুবই কম, এবং নিমো যখন বাইরে বেরিয়ে আসে আমরা দেখতে পাই যে তার দুটো ছায়া পড়েছে দুদিকে। এই দুনিয়াটাকে একদম আসল তো ফিল হচ্ছিল না, যদিও সম্পূর্ণ দুনিয়াটাই তাকে ইনস্ট্রাক্ট করছে ঘুমানোর জন্য, তাকে ঘুমাতে হবে। সেই কারণেই কিছু মানুষ তাকে ধরে নিয়ে চলে যায় ঘুম পাড়ানোর জন্য, যদিও এই সব কিছুই তো সেই 118 বছর বয়সী নিমোর মাথায় চলছে। সে জানার চেষ্টা করছে তার অতীতটা, তবে এই পার্টিকুলার ইনফরমেশনটা তেমন হেল্পফুল না। সেই ডক্টর সেখান থেকে তো কিছু জানতে পারছে না, সেই কারণে নিমোকে আরও অতীতে যেতে হবে এবং নিমো গিয়ে পৌঁছায় তার জন্মেরও আগে, যেখানে প্রতিটা শিশু তাদের প্রত্যেকটা সময়কালের তাদের ভবিষ্যৎ সব কিছু জানে। তবে সেখানের সেই অ্যাঞ্জেল অফ দ্য অবলিভিয়ন, তারা প্রত্যেকটা শিশুকে পৃথিবীতে পাঠানোর আগে তাদের স্মৃতি সব মুছে দেয়, যাতে পৃথিবীতে গিয়ে তারা ফ্রেশভাবে সব কিছু শুরু করতে পারে। তবে নিমোরটা নাকি তারা মুছতেই ভুলে গেছে, যার কারণে নিমো তার প্রতিটা ইউনিভার্সের তার কী পরিণতি হবে সব কিছুই জানে। যাই হোক, বাচ্চাদের কাছে অপশন দেওয়া হয়, তারা তাদের পিতামাতা চুজ করতে পারবে। সেরকমভাবেই নিমো তার পিতামাতা চুজ করে এবং তার পিতার মুখ থেকেই আমরা প্রথম সেই বাটারফ্লাই এফেক্টের কনসেপ্টটা জানতে পারি, অর্থাৎ সেই ক্যাওস থিওরি অনুযায়ী একটা প্রজাপতির পাখনা নাড়ানো থেকে হাওয়াতে যে ছোট্ট পরিবর্তনটাই আসে, সেটা বড়সড় আকার নিয়ে একটা ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। তবে এখানে ঘূর্ণিঝড় আমরা অবশ্যই তো দেখি না, বরং হাওয়ার সামান্য চাপে গাছের একটা শুকনো পাতা তো ঝরে যায়, যে পাতাতেই একজন মানুষ স্লিপ কেটে পড়ে এবং সেই মানুষটাকে তুলতে চলে আসে আর একজন মহিলা, এবং তাদের দুজনের মধ্যে ভালোবাসা হয় এবং সেখান থেকেই নিমো নামক একটা ছোট্ট শিশু পৃথিবীতে আসে। নিমো সব কিছুই মনে রেখেছে, নিজের চোখে সে তার নিজের মাকেও দেখতে পারছে, তবে সে নিজেকে তো দেখতে পাচ্ছে না। এইটাই নিমোর মনে প্রশ্ন তৈরি করে যে সে যখন নিজেকে দেখতে পারছে না, তাহার মানে কি তার কোনো অস্তিত্ব নেই? সময় কাটতে থাকে, নিমোর মাথায় প্রশ্নর বোঝা তৈরি হতে থাকে যে কেন আমরা ভবিষ্যৎ মনে রাখতে পারি না, শুধু অতীতটাকেই মনে রাখি। তবে নিমোর এই অদ্ভুত প্রশ্নগুলোর উত্তর কারোর কাছেই নেই। যাই হোক, আমরা আবারও ফিউচারে শিফট করি। সে 118 বছর বয়সী নিমো বিছানায় বিশ্রাম নিচ্ছে, আর সেই মুহূর্তে একজন জার্নালিস্ট লুকিয়ে লুকিয়ে সেখানে চলে আসে নিমোর ইন্টারভিউ নেওয়ার জন্য। যেমনটা জানি যে বর্তমানে মানুষেরা অমরত্ব লাভ করেছে, শরীরে স্টিম সেলসগুলো রিজেনারেট করার উপায় মানুষদের কাছে চলে এসেছে, তবে নিমো হচ্ছে একমাত্র মর্টাল এবং সেই জার্নালিস্ট নিমোর থেকে জানার চেষ্টা করছে যে সেই দুনিয়াটা যখন মানুষেরা মর্টাল ছিল, যখন মানুষদের মৃত্যু ছিল, তখন কেমন ছিল দুনিয়াটা। উত্তরে নিমো বরং তাকে একটা প্রশ্ন করে যে এখন সময় কি হয়েছে, এবং আমরা আবারও 34 বছর বয়সী নিমোকে দেখতে পাই, যেখানে সে এক টিভি শোয়ের অ্যাঙ্কার মানুষদের সময়টাকে এক্সপ্লেইন করার চেষ্টা করছে। সময় অর্থাৎ আলাদা একটা ডিমেনশন। এখন যদি আমরা প্রশ্ন করি যে বিগ ব্যাং এর আগে কি ছিল, তখন কিন্তু প্রশ্নটাকে আমরা সঠিক প্রশ্ন বলতে পারবো না, কারণ আগে বা পরে এটা সময়েরই অংশ। তবে বিগ ব্যাং এর আগে সময়ের কোনো অস্তিত্বই ছিল না, বরং এই ইউনিভার্স ক্রিয়েট হয় এবং তারপরেই আমরা সময়ের একটা আলাদা ডাইমেনশন পেয়েছি। যদিও এখানে আলাদা বহু ডাইমেনশন রয়েছে যেগুলো আমরা এক্সপিরিয়েন্স করতে পারি না, যেগুলো আমরা ফিল করতে পারবো না, দেখতে পারবো না। তবে যদি করতে পারতাম তাহলে কি হতো? আসলে সময় কোনোদিনই আমাদের ফেভারে তো ছিল না, কারণ সময়ের গতি একটা নির্দিষ্ট দিকেই বইছে, আমরা কোনোদিন অতীতে যেতে পারবো না। ছোট্ট নিমোর মাথায় এই একটাই তো চিন্তা যে সে আলু মাখার সাথে যদি সস মিশিয়ে ফেলে তাহলে সে আর সেই দুটোকে আলাদা কোনোদিন করতে পারবে না। তার পিতার সিগারেট থেকে বেরোনো ধোঁয়াটা কোনোদিন পাল্টা সেই সিগারেটে ফেরত চলে যাবে না। আমরা আমাদের করে ফেলা জিনিসগুলোকে কোনোদিনই রিভার্স করতে পারবো না, আর সেই কারণেই তো একটা ডিসিশন নেওয়া খুবই কঠিন একটা জিনিস।
এই তো ছোট্ট নিমো দাঁড়িয়ে রয়েছে এবং সে চরম কনফিউশনে পড়ে গেছে যে কোন খাবারটা সে চুজ করবে। তার কাছে আছে পয়সা, তবে যে কোনো একটা খাবারকেই তাকে চুজ করতে হবে এবং সে এতটাই কনফিউজ যে সে কোনোটাই চুজ করে না, না খেয়েই বেরিয়ে যায়। কারণ যতক্ষণ আপনি কিছু চুজ করবেন না, যতক্ষণ কোনো ডিসিশন নেবে না, তখন প্রত্যেকটা পসিবিলিটিস তার নিজের জায়গাতেই থেকে যাবে। আর কি, কনফিউজ নিমো সেখান থেকেই ফিরছিল আর রাস্তাতেই 3টে মেয়েকে সে দেখতে পায়, অ্যানা, অ্যালিস এবং জিন, যাদের 3জনকেই নিমো আলাদা আলাদা সময়কালে বিয়ে করবে। আমরা দেখি যে সেই ছোট্ট 9 বছর বয়সী নিমোকে তার পিতা টেলিস্কোপের মাধ্যমে মঙ্গল গ্রহ দেখাচ্ছে এবং তার পিতা তাকে বোঝাচ্ছে যে আগামী 100 বছরে মঙ্গল গ্রহ ঠিক কোন স্থানে থাকবে সেটাও মানুষেরা প্রেডিক্ট করতে পারে, কিন্তু এর পরের কয়েক মিনিটে তার পিতা কোন জায়গায় থাকবে সেটা সে প্রেডিক্ট করতে পারবে না। অদ্ভুত না? এই তো তার পিতা গাড়িতে বসে একটা স্ন্যাক্স খাচ্ছিল এবং আচমকা বাইরে বেরিয়ে আসে, কারণ সেই খাবারের মধ্যে সম্ভবত ডিমের একটা খোসা সে পেয়েছিল। কেন পেয়েছিল? আসলে সেটাকে যখন বানানো হচ্ছিল সম্ভবত একটা ডিমের খোসা সেখানে পড়ে যায় এবং সেটাই প্যাকেজিং হয়ে কোনোভাবে ঘুরে ফিরে চলে আসে নিমোর পিতার হাতে, যেটাকেই ইন্সপেক্ট করার জন্য নিমোর পিতা গাড়ি থেকে বেরিয়ে আসে আর সেই মুহূর্তেই গাড়ির হ্যান্ডব্রেকটা লুজ হয়ে যায় এবং গাড়িটা সরাসরি গিয়ে একটা মহিলাকে চাপা দিয়ে দেয়। নিমো এই সম্পূর্ণ জিনিসটা কিন্তু দেখেছে, নিমো এই সম্পূর্ণ ফিউচারটা দেখেছে যে কি হবে, এবং নিমো যতবার এরকম ফিউচার দেখতে পারে ততবারই সে প্যান্টে হিসু করে ফেলে, আর যার কারণেই তো স্কুলে তাকে সবাই পাগল বলে ডাকে, তার তেমন বন্ধু বান্ধবও নেই। যাই হোক, সে গাড়ির কারণে একটা দুর্ঘটনা তো ঘটে গেছে এবং তার পিতা সেটার জন্যই দুঃখিত। নিমো তার পিতাকে সাবধান তো করতে এসেছিল, তবে অনেক লেট হয়ে গেছিল। সেই কথাটাই তার মাকে সে বোঝানোর চেষ্টা করছে যে কোনো জিনিস ঘটার আগেই সে তার একটা ফিলিংস তো পেয়ে যায়, তবে তার মা সেটাকে ডেজাভু বলে উড়িয়ে দেয়। যদিও নিমো তো সবই জানে, যেমনটা আমরা দেখেছিলাম যে সেই অ্যাঞ্জেল অফ দ্য অবলিভিয়ান্সরা নিমোর স্মৃতিটাকে মুছতেই ভুলে গিয়েছিল, যার কারণে নিমো তার অতীত থেকে ভবিষ্যৎ সব মনে রেখেছে। তবে তার এই কথাগুলো কোনোদিনই কি তার মা বিশ্বাস করবে? একদমই না। পরে সুইমিং ক্লাস শেষ করে নিমো যখন বেরোতেই যাচ্ছিল, সেখানে একটা মেয়ের উপরে তার নজর পড়ে, সেটা হচ্ছে অ্যানা। খুব দুর্দান্ত মেয়েটা সুইম করে এবং সেটা দেখেই নিমো একদম অবাক হয়ে যায়। তার মাথা কাজ করা বন্ধ করে দেয় এবং সে চিন্তা ভাবনা না করে সরাসরি সেই সুইমিং পুলে গিয়ে জাম্প করে। তবে নিমো কিন্তু সাঁতার জানে না, শুধু এই সময়কালে না, বরং তার সম্পূর্ণ জীবনে যতগুলো সময়কাল সে কাটিয়েছে কোনোটাতেই সে সাঁতার জানে না। এই তো এক ভিন্ন রিয়েলিটিতে তার স্ত্রী জিন তাকে সেই জল থেকে বাঁচায় এবং এই সময়তে সেই সুইমিং ইনস্ট্রাক্টর তাকে জল থেকে তোলে। এই সিনেমাতে জলটাকে জাস্ট জল না, বরং একটা সিম্বল হিসাবে ধরা হয়েছে। যদিও এই সব কিছুই তো সেই বৃদ্ধ 118 বছর বয়সী নিমো তার মাথায় চলছে। সেই জার্নালিস্ট এসে তাকে প্রশ্ন তো করার চেষ্টা করছিল, তবে নিমো ঠিক মতন উত্তর দেয় না, সে ঘুমিয়ে পড়েছে। অন্যদিকে সম্পূর্ণ দুনিয়া সেখানে ভোটিং করছে যে নিমোকে কি আর্টিফিশিয়ালিভাবে বাঁচিয়ে রাখা উচিত নাকি তাকে প্রকৃতির উপরেই ছেড়ে দেওয়া উচিত, অর্থাৎ বৃদ্ধ হয়েই সে মারা যাবে। সেটা নিয়েই ভোটিং চলছে গোটা দুনিয়ার মানুষদের মধ্যে, কারণ সেই হচ্ছে এই দুনিয়ার লাস্ট মর্টাল মানুষ। যাই হোক, সেই 9 বছর বয়সী নিমোর গল্পে আবার ফেরত যাই, যে একটা সময় ভুলবশত তার মায়ের একটা অ্যাফেয়ার দেখে নিয়েছিল। তার মায়ের সাথে অন্য একজন মানুষের প্রেম রয়েছে এবং সেই অন্য যে ব্যক্তিটা রয়েছে তার নিজেরও একটা মেয়ে রয়েছে, সেটা হচ্ছে অ্যানা, যাকে দেখেই তো নিমো একদম পাগল হয়ে গেছিল এবং সেই সুইমিং পুলে জাম্প করে দিয়েছিল। আর তারপর যেটা হওয়ার তো সেটাই হয়, সংসারে ভাঙন ধরে এবং নিমোর পিতা এবং মা তারা ডিসাইড করে যে তারা সেপারেট হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। এবং এইটাই হচ্ছে সেই কঠিন মুহূর্ত। পরিবারের 3জন তারা সেই স্টেশনে রয়েছে। সেখানে দুর্দান্ত কিছু মেসেজ আমরা লক্ষ্য করতে পারি, যে লেখা রয়েছে ওয়ে আউট, আপনি চাইলে এখান থেকে বেরিয়ে যেতে পারেন, এবং উপরে লেখা রয়েছে চান্স, অর্থাৎ সুযোগ, যেটা সবাই পায় না। যাই হোক, নিমোকে এখন কঠিন একটা সিদ্ধান্ত নিতে হবে যে সে থাকবে কার সাথে, তার পিতার সাথে নাকি তার মায়ের সাথে। এবং এটাই তো নিমোর সম্পূর্ণ ইউনিভার্সটাকে দুটো খণ্ডে ভেঙে দেয়, কারণ তারা দুজনই তো তার নিজের। সে কাকে চুজ করবে? একটা রিয়েলিটিতে তার মা ট্রেনে উঠে পড়েছে এবং ট্রেন ছেড়ে দিয়েছে। নিমো দৌড়ে তার মায়ের কাছে যাওয়ার চেষ্টা করে, তবে তার জুতো ছিঁড়ে যায়। সে থেকে যায় তার পিতার কাছেই। এবং আর একটা রিয়েলিটিতে সে ট্রেনে উঠে পড়েছে, তার মায়ের সাথে চলে যায় আর একটা নতুন জীবনের উদ্দেশ্যে। তবে সেই জার্নালিস্ট সে তো কনফিউজ যে নিমো অ্যাকচুয়ালি কাকে চুজ করলো। সে কি তার পিতার সাথে আদৌ থাকলো নাকি তার মায়ের সাথে চলে গেল, যেটার উত্তর নিমোর কাছেও নেই। হ্যাঁ, অবশ্যই নিমোর জুতোটা সেই মুহূর্তে ছিঁড়ে গেছিল বলেই নিমো সেই ট্রেনে উঠতে পারে না, তার মায়ের কাছে যেতে পারে না, এবং জুতো ছেঁড়ারও তো কারণ রয়েছে। সেই জুতোর কোম্পানি খুব সস্তায় একজন মানুষের সাথে সেই জুতোর ফিতের একটা ডিল করে। অবশ্যই জুতোর ফিতেগুলো একটু কমজোর, তবে চলে যাবে। তবে কে জানতো যে এই একটা ছোট কারণেই নিমোর জীবনের পুরো মোড়টাই পরিবর্তন
পরিবর্তন হয়ে যাবে, একটা আলাদা রিয়েলিটি ক্রিয়েট হয়ে যাবে। আর এটাই তো হচ্ছে বাটারফ্লাই এফেক্ট। আপনি কোনোদিনই জানতে পারবেন না যে আপনার একটা ছোট কর্মের এক্স্যাক্ট কনসিকোয়েন্সেস কি হবে। এই ইউনিভার্স কোনোদিনই আপনাকে বুঝতে দেবে না। তো চলুন একটা ভিন্ন টাইম লাইনে যখন নিমো তার মায়ের সাথে চলে যায়, যদিও এই সময়কালে নিমো একটা বদমাইশ ছেলেতে পরিণত হয়েছে, একদম অবাধ্য। এই লাইফটাকে নিমো রিগ্রেট করে, যেন সে তার মায়ের কথাটা শুনে অনেক বড় ভুল করেছে, বা তার মা সেই মানুষটাকে চুজ করে অনেক বড় ভুল করেছে। যাই হোক, একদিন নিমো তার ক্লাসে ছিল এবং সেই মুহূর্তে ক্লাসে আর একটা নতুন মেয়ে চলে আসে যার নাম হচ্ছে অ্যানা। এবং এটাই হচ্ছে সেই অ্যানা যাকে দেখলেই নিমোর হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়, দুনিয়া একদম থমকে যায়। সেই অ্যানা যাকে দেখেই তো নিমো কোনো চিন্তা না করে সুইমিং পুলে জাম্প মেরেছিল। সো নিমো সেখানে বিচে বসে কিছু ছবি তুলছিল, তখন অ্যানা সেখানে চলে আসে, তাকে অফার করে তাদের সাথে সুইম করার জন্য, তারা একসাথে খেলাধুলা করবে। তবে নিমো তার অফারটাকে রিজেক্ট করে দেয় এবং বলে দেয় যে সে ইডিয়েটসদের সাথে সুইমিং করে না। কথাটা সত্যি খুবই রুড, অ্যানার খুব খারাপ লাগে এবং সে সেখান থেকে চলে যায়। আর তার পরের এই মুহূর্তে নিমো রিগ্রেট করতে থাকে যে সে কত বড় পাগল যে সে এই কথাটা বলল। অবশ্যই এই কথাটা বলা তার উচিত হয়নি, আর যার কারণেই তো একটা সময়কালে তার আবারও অ্যানার সাথে দেখা হবে, যেখানে অ্যানা অলরেডি বিবাহিত এবং তার কিছু বাচ্চা কুচ্চাও রয়েছে। নিমো এই অ্যানাকেই তো চেয়েছিল, তবে একটা ছোট কথা সম্পূর্ণ সময়কালকেই পরিবর্তন করে দিতে পারে, তার এটা বলা উচিত হয়নি। নিমোর কাছে সেই বিচের ছবিটা এখনো রয়েছে, কারণ সেখানে বসেই তো ছবি তুলছিল সে, এবং এবার সে পুনরায় সেই ভুলটা করে না। সে অ্যানাকে সত্যি কথাটাই বলে দেয় যে সে সাঁতার জানে না বলেই সেখানে বসে রয়েছে। এবং নিমোর এই অনেস্টি অ্যানার খুব ভালো লাগে এবং অ্যানাও তার সাথেই সেখানে বসে থাকে, সেও আর সুইমিং করতে যায় না। যেমনটা বুঝলেন যে নিমো তার করা প্রত্যেকটা কাজের পসিবল আউটকামসগুলো অলরেডি দেখে নিতে পারে, সেই কারণে সেই মিস্টেক্সটা সে আর পুনরায় করে না। এবং ফর্চুনেটলি নিমোর মায়ের যে বয়ফ্রেন্ড রয়েছে নতুন, তারই তো মেয়ে হচ্ছে অ্যানা, এবং তারা দুজনই একই বাড়িতে শিফট করে গেছে। মানে লিগালি তারা সৎ ভাই বোন, তবে ভেতরে ভেতরে তাদের গল্পটা তো অন্য চলছে। নিমো অ্যানাকে বলে যে কখনো কখনো আমি ভবিষ্যৎ দেখতে পারি, এবং আমরা ভবিষ্যতের নিমোকেই সেই দেখতে পাই, 118 বছর বয়সী, যার সামনে সেই জার্নালিস্ট এখনও বসে রয়েছে নিমোর উত্তরের অপেক্ষায়। নিমো নিজে থেকে ইরিটেট হতে থাকে এবং বলতে থাকে যে তুমি কি আমাকে পাগল মনে করছো যে আমি সব কিছু মিশিয়ে ফেলছি একসাথে? তবে আমি পাগল না, আমার বয়স এখন 9, আমি ট্রেনের থেকেও দ্রুত গতিতে দৌড়াতে পারি, ঠিক যেমনভাবেই সে ট্রেনে উঠে তার মায়ের সাথে চলে গিয়েছিল। এখন তার বয়স 15 এবং এখন নিমো তার জীবনের ভালোবাসা খুঁজে পেয়েছে, সে অ্যানাকে খুঁজে পেয়েছে। মোটমাট একই বাড়িতেই তো তারা বসবাস করছে, তো যেটা হওয়ার সেটাই তো হচ্ছে। তবে প্রত্যেকটা টাইম লাইনে নিমোর সাথে এই জিনিসটা তো ঘটে না। একটা নির্দিষ্ট দুনিয়াতে নিমো তার পিতার সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছিল, তার পিতা এখন অসুস্থ, সবকিছু ভুলে যায়। নিমো তার নিজের পিতার সব খেয়াল রাখছে, এখানে সে একটা দায়িত্ববান ছেলে। তবে কখনো কখনো তার মনেও একটা রিগ্রেট সে ফিল করতে থাকে, এই সব দায়িত্ব ভুলে গিয়ে সবকিছু ছেড়ে চলে যেতে চায় সে। নিমো একটা গল্প লিখছে, সায়েন্স ফিকশন গল্প, যেখানে তাদের স্পেস শাটলটা মঙ্গল গ্রহের এক কলোনির উদ্দেশ্যে যাচ্ছে। সেখানে নিমো রয়েছে হাইবারনেশনে এবং তার মুখ থেকে একটা মেয়ের নাম আমরা শুনতে পাই, সেটা হচ্ছে এলিস। আমরা এই 15 বছর বয়সী নিমোকে দেখতে পাই যে তার পিতার সাথে থাকে, সে একা একা একটা ডান্স বারে গিয়েছে, যেখানে এলিস নামক একটা মেয়েকে সে দেখতে পায়, যার একটা বয়ফ্রেন্ড রয়েছে অলরেডি, যার নাম হচ্ছে স্টেফানো, যে এলিসের সাথে চিট করে। সে আর একটা মেয়েকে কিস করছিল, যেটা এলিসের একদম পছন্দ হয় না এবং সে সেখানে সিন ক্রিয়েট করা শুরু করে। এলিসের একটু মাথারও সমস্যা রয়েছে, সে সেখানে কান্নাকাটি করতে করতে বেরিয়ে যায় এবং নিমোকেও সাথে নিয়েই বেরোয়। এই মুহূর্তে এলিসের একটা ইমোশনাল সাপোর্ট প্রয়োজন এবং সে নিমোকে বেছে নিয়েছে এবং সে নিমোকে চেনে। সেই ছোট স্কুলেই তো সে নিমোকে দেখেছিল, যাকে সবাই পাগল মনে করতো, কারণ নিমো এক নিজের চিন্তায় থাকতো এবং বারবার প্যান্টে হিসু করে ফেলতো। নিমো সেখানে একটা কথারও উত্তর ঠিক মতন দেয় না। যখন এলিস তাকে বারবার কিছু একটা বলার জন্য ইনসিস্ট করে, তখন নিমো মার্সের অর্থাৎ মঙ্গল গ্রহের গ্র্যাভিটি কতটা সেটা তাকে বলে বসে। এলিস তখন নিমোকে একটা প্রমিস করতে বলে। এলিস জানায় যে আমাকে প্রমিস করো যখন আমি মারা যাব তখন যাতে তুমি আমার ছাইটা মঙ্গল গ্রহতেই ভাসিয়ে দিয়ে আসো, এবং নিমো তাকে প্রমিস করে। আর এখান থেকেই তাদের দুজনের গল্প শুরু হয়, অর্থাৎ নিমো এবং এলিসের গল্প শুরু হয়। নিমো এলিসকে যেন মনে মনে ভালোবেসে ফেলেছে। আর একটা টাইম লাইনেই তো নিমো সেই সায়েন্স ফিকশন একটা শোর অ্যাঙ্কার, যে এক্সপ্লেইন করছে এই ভালোবাসাটাকে, যে এটা হয় অ্যাকচুয়ালি কীভাবে, এটা কোনো হরমোনাল ব্যাপার নাকি আমরা আসলেই আমাদের অপোজিট সেক্সের ব্যক্তিটার মধ্যে আমাদের পরিচিত কোনো একটা সিমিলারিটি খুঁজে পাই, ঠিক যেমন আমাদের মায়ের চোখের সাথে মিল খেয়ে যাওয়া বা তার বডির কোনো পরিচিত স্মেল।
ওয়েল, নিমো তারপর সেই শো থেকে বেরোয় এবং সরাসরি তার স্ত্রীকে ফোন করে, অর্থাৎ অ্যানাকে ফোন করে। তাদের কথা শুনে তো মনে হচ্ছে তারা দুজন একে অপরকে খুবই ভালোবাসে। ইভেন অ্যানা মজার চোটে তাকে চিটারও বলে, যেটার অ্যাকচুয়াল কারণটাও আপনাকে বলছি। সো তারপর নিমো গাড়ি করে তার বাড়ির উদ্দেশ্যে ফিরছিল, তবে সেই মুহূর্তে একটা পাখি এসে তার উইন্ডশিল্ডে বাড়ি খায়, যার কারণে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। নিমোর গাড়িটা সরাসরি একটা লেকে গিয়ে পড়ে, যেখানে ডুবে নিমো মারা যায়। এবং এই রিয়েলিটির কিছু ফ্র্যাগমেন্ট, কিছু অংশও তো আমরা দেখেছি যেখানে নিমো সেই জলের মধ্যে রয়েছে। তবে এটা কোন টাইমলাইন হলো? এইটাই তো এই সিনেমার সব থেকে কনফিউজিং জিনিস, কারণ নিমো তার জীবনের এন্ডলেস পসিবিলিটিস দেখেছে এবং কোনটা কিসের সাথে কানেক্টেড সেটা বোঝা খুবই মুশকিল। এই তো আমরা দেখেছিলাম যে নিমো তার পিতাকে চুজ করেছিল, তবে সেই জীবনে সে এলিস নামক একটা মেয়ের সাথে সাক্ষাৎ করে। যদিও এলিস একটা অন্য ছেলেকে ভালোবাসে, হয়তো এখানেই নিয়তির খেলা আছে যে নিমো কোনোভাবে আবারও অ্যানার সাথে সাক্ষাৎ হয় তার এই টাইম লাইনে এবং তাকেই বিয়ে করে। হয়তো এলিসের সাথে তার সম্পর্ক ছিল যেটা টেকেনি, তারপরেই সে অ্যানাকে বিয়ে করেছে। হয়তো সেই কারণেই অ্যানা তাকে চিটার বলে, একটু ফানি ওয়েতে। বাট এই টাইম লাইনে নিমোর গল্প সম্পূর্ণ না, কারণ সে মারা যায়। তারপরে সিন আবারও শিফট হয়ে যায় সেই ফিউচারে, যেখানে সেই সাইকিয়াট্রিস্ট ডক্টর ফিল্ডহেইম নিমোকে তার অতীতের ব্যাপারে প্রশ্ন করছে এবং নিমো তার সাথে ঘটায় প্রত্যেকটা অতীতের অংশগুলোকে চিন্তা করছে। আমরা ফিরে যাই সেই টাইম লাইনে যেখানে নিমো তার মায়ের সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছিল এবং যেখানে সে এবং অ্যানা একই বাড়িতেই বসবাস করছিল। তাদের ভালোবাসাটা গভীর হতে থাকে এবং নিমো একটা সময় রিয়েলাইজ করে যে সম্ভবত সে তার জীবনটা অ্যানাকে ছাড়া কাটাতেই পারবে না, অর্থাৎ অ্যানাকে ছাড়া সে বাঁচবে না। যদিও একটা ভিন্ন সময়কালে তাকে অ্যানাকে ছাড়াই তো বাঁচতে হবে, অর্থাৎ সেই দুনিয়া যখন সে তার পিতাকে চুজ করেছিল। এই জীবনে নিমো এলিস নামক একটা মেয়েকে চুজ করেছে, যে মেয়েটা অলরেডি স্টেফানো নামক একটা ছেলেকে ভালোবাসে, যেটা কোনোভাবেই নিমো মেনে নিতে পারে না। সে ভেবেছিল যে এলিস হয়তো তাকে পছন্দ করে, তবে সেটা একদমই না। চরম রাগে নিমো দ্রুত গতিতে তার বাইকটা চালিয়ে ফেরত চলে যেতে থাকে এবং তখনই ঘটে একটা দুর্ঘটনা। সেই অ্যাক্সিডেন্টে নিমো সম্পূর্ণভাবে কোমাতে চলে যায়। যদিও তার কনসিয়াসনেস এখনো রয়েছে, সে সবকিছু শুনতে পাচ্ছে, সে সবকিছু ফিল করতে পারছে এবং সে নিজের ভুলটা বুঝতে পারে। সেই কারণেই সে সময়ের আগে চলে যায়, যাতে এই দ্বিতীয় ভুলটা সে না করে। সে আসলে এলিসকে তার বয়ফ্রেন্ড স্টেফানোর সাথে দেখে চরম রাগে সেখান থেকে ফেরত চলে গিয়েছিল, তবে এবার সে সেটা আর করে না, বরং অপেক্ষা করে এবং পরে এলিসের সাথে প্রাইভেটে সাক্ষাৎ করে। তবে তার এই প্ল্যানটাও ফেইল্ড হয়। স্টিফানো যত বড়ই চিটার হোক, এলিস তাকেই ভালোবাসে, সে নিমোর সাথে থাকতে পারবে না এবং এটা ফাইনালি নিমো মেনে নেয়। হয়তো তার ভাগ্যে ভালোবাসাই লেখা নেই, সেই কারণেই সে ডিসাইড করে যে সে সেই মেয়েটাকেই বিয়ে করবে যে আজকে সেই ডান্স বারে তার সাথে ড্যান্স করবে। এবং অতগুলো মেয়ের মধ্যে জিন নামক একটা মেয়ে নিমোকে বেছে নেয়। জিনেরও কোনো বন্ধু সেখানে ছিল না, সেও একা ছিল এবং সে নিমোকে বেছে নিয়েছে এবং নিমো এই সুযোগটা ছাড়তে চায় না। সে এতটাই ডেসপারেট ছিল ভালোবাসার জন্য যে সে জিনকে হাতছাড়া করতে চায় না এবং তাকেই অবশেষে বিয়ে করে। নিমো নিজেকে অনেকগুলো প্রমিস করে যে সে অনেক সাকসেসফুল হবে জীবনে, অনেক টাকা পয়সা কামাবে এবং সে সেটা হয়। যদিও সাঁতারটা তার আর শেখা হয়নি। এই টাইম লাইনে সে জিনকে বিয়ে করেছে, সে একটা সাকসেসফুল মানুষ, তবে সে হ্যাপি নয়। নিমো নিজে হাতেই লিখেছে যে সে কতটা বোরিং লাইফ লিড করছে, এই জীবনটা, এই সংসারটা যেন সে কোনোদিনই চায়নি, যেটা জিনকে ভেতর থেকে ভেঙে ফেলেছে। জিন সত্যি নিমোর সাথে থাকতে চায়, সে সত্যি নিমোকে ভালোবাসে, তবে নিমো যেন এক অন্য দুনিয়াতে হারিয়ে গেছে। সে মোমবাতির উপরে হাত রেখে দেখার চেষ্টা করছে যে এগুলো কি আদৌ সত্যি, এবং সেই ছেঁকাটা সে এক ভিন্ন টাইম লাইনেও ফিল করতে পারে যখন তার বয়সটা 15 ছিল এবং যখন তার পাশে অ্যানা নামক সেই মেয়েটা ছিল। হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে নিমো প্রত্যেকটা আলাদা আলাদা রিয়েলিটিস, তার ফিউচারগুলো একসাথে ফিল করছে। এই একটাই টাইমলাইন রয়েছে যেখানে নিমোর ভালোবাসাটা একদম কমপ্লিট, যেখানে ভালোবাসাটা একতরফা না, তারা দুজনেই একে অপরের জন্য পাগল। তবে ভাগ্যের খেলাটা এমনই এখানে যে আবারও তার মা সেপারেট হয়ে যাচ্ছে, অর্থাৎ অ্যানার পিতা অ্যানাকে নিয়ে এক ভিন্ন শহরে চলে যাবে। তারা দুজন আবারও আলাদা হয়ে যাবে, যেটা নিমো মেনে নিতে পারছে না। যাওয়ার আগে অ্যানা তাকে প্রমিস করেছিল যে সে কোনোদিনই নিমো বাদে আর কাউকে ভালোবাসবে না। ইভেন প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট স্থানে তারা মিট করারও সিদ্ধান্ত নিয়েছিল, তবে অ্যানাকে আর সেখানে দেখা যায়নি। নিমো অ্যানার জন্য অপেক্ষাই করতে থাকে। যদিও অ্যানা চিঠি তো পাঠিয়েছিল অনেক, তবে নিমোর মা সেই প্রত্যেকটা চিঠিকে ছিঁড়ে ফেলে দিয়েছে ডাস্টবিনে, আর যার কারণেই তাদের গল্পটা অসম্পূর্ণই থেকে যায়। নিমোর সাথে তার মায়ের সম্পর্কটা একদমই ভালো না। বিশেষ করে তার মা তাকে জানায় যে তারা একটা ভিন্ন স্থানে শিফট করছে। নিমো তাকে জানায় যে সেখানে কি পুল থাকবে, সুইমিং পুল। যদিও তার মা খুবই কনফিউজ, কারণ নিমো তো সাঁতার জানে না, সে জল পছন্দ করে না।
তারপরে আমরা নিমোকে দেখি, তার লুকসটা কমপ্লিটলি ডিফারেন্ট, একদম ব্রোকেন, একটা গরিব মানুষ সে, যে পুল মেনটেন্যান্সে কাজ করে। বয়স এখন তার 34, এখনও বিয়ে করেনি অবভিয়াসলি। অন্যদিকে অ্যানা, সেও বিয়ে করেনি, যেমনটা সে নিমোকে প্রমিস করেছিল। ইভেন অ্যানা, সে মনে করে যে হয়তো নিমো এবং সে একই শহরে রয়েছে, জাস্ট ভাগ্যের কারণে তাদের দুজনের দেখা হচ্ছে না। আমরা আবারও একটা ফিউচারের টাইমলাইন দেখতে পাই, যেখানে নিমো হাইবারনেশন থেকে সদ্য উঠেছে। তারা মঙ্গল গ্রহের উদ্দেশ্যে যাচ্ছে, যেখানে একটা কলোনি বানানো হয়েছে, এবং তখনও নিমোর মুখে অ্যানার নামটাই আমরা শুনতে পাই। তবে আর একটা ভিন্ন সময়কালে, আর একটা ভিন্ন টাইমলাইনে 15 বছর বয়সী নিমো কোমাতে রয়েছে, কারণ সে মেনেই নিতে পারেনি যে এলিস একটা অন্য ছেলেকে ভালোবাসে। সেই টাইমলাইনেই তার অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তবে সেই মিস্টেক্সটা সে দ্বিতীয়বার করে না, বরং সে এলিসকে কমফোর্ট করে। যেখানে এলিস বুঝেই উঠতে পারছিল না যে সে স্টেফানোর সাথে থাকবে কি থাকবে না, সেখানে নিমো তার জীবনে সেই তৃতীয় ব্যক্তির রূপ নিয়ে ফিরে আসে। আর কি, তাদের দুজনের ভালোবাসা হয় এবং ইভেনচুয়ালি নিমো এলিসকে বিয়ে করে, যেটা নিমোর আর একটা বড় ভুল ছিল। এলিস হচ্ছে প্রচণ্ড ব্রোকেন, ডিপ্রেসড, যেন সে এই জীবনটাই চায়নি। যদিও সে তো প্রথমেই ক্লিয়ার করে দিয়েছিল যে সে স্টিফানোকে ভালোবাসে, ডাজন্ট ম্যাটার যে স্টিফানো অন্যান্য মেয়েদের সাথে ফ্লার্ট করছে কি না, সে স্টিফানোর সাথেই থাকতে চায়। তবে যেহেতু নিমো এলিসকে বেছে নিয়েছিল, সেই কারণেই সে এলিসকে বিয়ে করে, আর এটারই খারাপ প্রভাব পড়ে তার এই টাইম লাইনে। সে এলিসকে তো পেয়েছে, তবে এলিসের থেকে ভালোবাসাটা সে পায়নি। তার একটা সংসার হয়েছে, বাচ্চা কুচ্চা হয়েছে, তবে এরকম ভেঙে যাওয়া ভালোবাসা সংসার সে কোনোদিনই এক্সপেক্ট করেছিল না। তার এই টাইমলাইনেও জল এক ভিন্ন রূপ নিয়ে আসে বৃষ্টির আকারে। যদিও তার এই জীবনেও কিন্তু অ্যানার অস্তিত্ব ছিল, তবে এখানে আর তারা কেউ কাউকে চেনে না। তাদের মধ্যে সেই ফিলিংসটা নেই, কারণ নিমো সত্যি এলিসকে ভালোবাসে। তবে সেই ভিন্ন সময়কালে, যেখানে নিমো এবং অ্যানা তারা দুজন একে অপরকে খুবই ভালোবাসত, তবে ভাগ্য তাদের দুজনকে কোনোভাবেই একত্রিত করছিল না। যদিও একটা পরিবর্তন তো আসে নিমোর ভাগ্যে, জীবনের একটা মুহূর্তে এসে ফাইনালি তারা দুজন একে অপরের মুখোমুখি হয় এবং সেই পুরনো ভালোবাসাটা তারা আবারও ফিল করতে পারে। অ্যানার মনেও সেই ভয়টাই রয়েছে যে সে নিমোকে দ্বিতীয়বার না হারিয়ে ফেলে। সে ইভেন নিমোকে তার ফোন নাম্বারও দিয়ে যায়, যেটাতে দুদিনের মধ্যেই নিমো তাকে ফোন করবে এবং তারা আবারও সেই লাইট হাউসেই সাক্ষাৎ করবে। তবে ভাগ্য এক ভিন্ন খেলা খেলছে নিমোর সাথে। তখনই আকাশ থেকে এক বৃষ্টির ফোঁটা পড়ে, যেটা সেই ফোন নাম্বারটাকে সম্পূর্ণভাবে মুছে দেয়। এই তো একজন আনএমপ্লয়েড ব্রাজিলিয়ান মানুষ একটা ডিম সিদ্ধ করছিল ঘরে, কারণ সে তার চাকরি হারিয়েছে। প্রচণ্ড স্যাড। সেই সিদ্ধ ডিমের ধোঁয়ায় বাতাসে গিয়ে মেশে এবং একটা স্লাইট টেম্পারেচারে পরিবর্তন ঘটায়, এবং ঠিক 2 মাস পরেই সেটা একটা মেঘের আকার নিয়ে বৃষ্টি নিয়ে আসে সেই স্থানে, যে বৃষ্টির জলের ফোঁটায় নিমোর কাছে থাকা অ্যানার সেই ফোন নাম্বারটাকেই মুছে দেয়। তো নিমোর কি এটাতে দোষ আছে? আসলে 6 মাস আগে নিমো খুব কম পয়সার একটা জিন্স কিনেছিল, একটা সস্তার কোম্পানি, এবং সস্তা জিনিস কেই না পছন্দ করে, যার কারণেই এই জিন্সের কোম্পানিগুলো বাইরের দেশে শিফট হয়ে যায়। সেটা চায়নাতে শিফট হয়ে যায় এবং দেশের কোম্পানিগুলো ডুবে যায়, এবং সেই ব্রাজিলিয়ান মানুষটা নিজের চাকরি হারায়। যে চরম দুঃখে সেখানে গ্যাসের উপরে একটা ডিম সিদ্ধ বসিয়েছিল, আর তার পরের গল্প তো আমরা জানি। আর কি, নিমো আবারও অ্যানার প্রত্যেকটা ট্রেস হারিয়ে ফেলে। আমরা দেখি নদীর ধারে নিমো একটা স্থানে শুয়েছিল এবং সে কল্পনা করছে যেন অ্যানা তার পাশে এসেই দাঁড়িয়েছে। যদিও সেটা জাস্ট একটা কল্পনা ছিল, তবে সেই স্থানটা নিমো চোখ দিয়ে মার্ক করে রাখে, যেন অ্যানা সত্যিই সেখানে উপস্থিত ছিল। সে অ্যানাকে কল্পনাও করে এবং অ্যানা তার সেই কল্পনার আওয়াজও শুনতে পায়। আমরা এই গল্পে বহুবার দেখেছি যে নিমো অ্যানা এবং এলিস দুজনের নামে উচ্চারণ করে, তবে শুধু অ্যানাই তার এই আওয়াজটা শুনতে পায়, যেটা প্রমাণ করে যে তাদের মধ্যে এক্স্যাক্টলি সেই কসমিক লেভেলের বন্ড রয়েছে, যেটা কোনোদিনই এলিসের সাথে তার ছিল না। এলিস প্রচণ্ড ডিপ্রেস থাকে, যেমনটা আমরা জানি। ওষুধও তার ঠিক মতন কাজ করছে না। নিমো জাস্ট তাকে ভালো করতে চায়, তাকে হ্যাপি দেখতে চায়। একটা দুঃস্বপ্নও সে বহুবার দেখেছে, যে সে প্রি হিস্টোরিক টাইমে যখন সে এলিসের সাথে ছিল, একটা ভাল্লুক তাদের গুহাতে ঢোকার চেষ্টা করছিল। নিমো তাকে তাড়িয়ে দেয় এবং এলিসকে শান্ত করে দেয়। তবে এই জীবনে আর কোনো ভাল্লুক তো নেই। সে এলিসকে কিভাবে শান্ত করবে, তার ভয় কিভাবে কাটাবে, সেটা সে জানে না। তারপরে আমরা নিমোর আর একটা ডিফারেন্ট টাইমলাইন আবারও দেখতে পাই। এটা হচ্ছে সেই জায়গা যেখানে প্রত্যেকটা মানুষই একই টাইপের ড্রেস পরে রয়েছে, এবং এই স্থানটাকে খুবই আনরিয়েলিস্টিক ফিল হচ্ছিল, যেন তার চারপাশের দুনিয়াটা হাত দিয়ে বানানো হয়েছে, ঠিক অনেকটা ডায়োরামার মতো। এটা যেন এক টাইপের জেলখানা, যেখানে নিমো স্বাধীনভাবে চলতে পারছে না। সে এখনো বুঝতে পারছে না যে সে এখানেই বা কি করছে। যদিও এই প্রত্যেকটা কথাই তো সে 118 বছর বয়সী নিমো চিন্তা করে করে বলছে।
সে নিমোকে একটাই কথা বলছে যে রিমেম্বার, মনে করো, এবং নিমো মনে করছে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা পসিবিলিটি, এবং সেই পসিবিলিটিসের মধ্যে সেই টাইম লাইনটাও রয়েছে যেখানে নিমো এলিসকে বিয়ে করে ফিরছিল এবং সামনেই একটা তেলের ট্যাঙ্কার ব্লাস্ট করে, এক্সপ্লোড করে, যে দুর্ঘটনাতে এলিস মারা যায়। সৌভাগ্যবশত নিমো বেঁচে যায়, তবে সে আর দ্বিতীয় কাউকে বিয়ে করেনি কারণ সে এলিসকে জেনুইনলি ভালোবাসতো। তবে সেই জার্নালিস্ট কনফিউজ যে আদৌ কি এলিস মারা গেছে না মারা যায়নি, কারণ তার সাথে এলিসের একটা সংসারও তো হয়েছিল, তাদের বাচ্চা কুচ্চাও তো হয়েছিল, এলিস ডিপ্রেসডও তো ছিল, তাহলে এলিস মারা গেল কি করে? অন্যদিকে তার জীবনে জিনও তো রয়েছে, যার সাথে নিমো আবার কোনোদিনই হ্যাপি ছিল না, যেন সে এই জীবনটা চায়নি। জিন বারবার করে তাকে প্রশ্ন করে যে তার প্রবলেমটা কি, নিমো কেন তার সব সম্পত্তি জিনের নামে করে দিয়েছে, সে আসলেই কি করতে চাইছে। আমরা দেখি নিমো তার কয়েনের দুটো সাইডে ইয়েস এবং নো লিখে সেটাকে ফ্লিপ করা শুরু করে এবং সেটার উপরেই তার ডিসিশনগুলো নিচ্ছে যে তার জীবনটা কিভাবে সে চালাবে, আদৌ তার জীবনটা নেবে কি নেবে না। এরকমভাবেই স্টেশনে সে একজন মানুষকে দেখতে পায় যে ড্যানিয়েল জোন্স নামক আর একজন মানুষের অপেক্ষা করছিল, এবং নিমো সেই ড্যানিয়েলেরই পরিচয় নিয়ে চলে যায়। আসলে সে জীবনটাকে ভিন্নভাবে এক্সপিরিয়েন্স করার চেষ্টা করছিল, হয়তো নিমোর এই লাইফটাই তার পছন্দ হচ্ছে না, সেই কারণে সে কয়েন ফ্লিপ করে এবং একটা ভিন্ন মানুষের লাইফ লিড করা শুরু করে। তবে সেই ড্যানিয়েলকে মারার জন্য একজন মবস্টার সেখানে চলে আসে, যে নিমোকে ড্যানিয়েল ভেবেই হত্যা করে ফেলে। যদিও নিমো তার এই গল্পটা সেই কোমাতে থাকা অবস্থাতেই তো দেখে নিয়েছে, এই রাস্তাটা অবশ্যই সে চুজ করবে না। যেমনটা বললাম, তার হুঁশ তো নেই, তবে একই সময়তে সে ভিন্ন ভিন্ন টাইম লাইনে উপস্থিত রয়েছে। মনে আছে এই 15 বছর বয়সী নিমো এলিসকে প্রমিস করেছিল যে সে তার ছাইটা মঙ্গল গ্রহে বাহাবে যদি এলিস মারা যায়, এবং একটা নির্দিষ্ট টাইম লাইনে আমরা দেখে তো ছিলাম যে এলিস সেই তেলের ট্যাঙ্কের এক্সপ্লোশনে মারা গিয়েছিল। সেই গল্পেই নিমো তার প্রমিসটা কমপ্লিট করে এবং সে ফাইনালি মঙ্গল গ্রহে গিয়ে পৌঁছায়। আমরা দেখেছিলাম সে একটা স্পেস শ্যাটেলে ছিল, সে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে যাচ্ছিল এবং সেখানে যায় এবং নিজের প্রমিসটা কমপ্লিট করে। তবে এক ভিন্ন টাইম লাইনে যেখানে সে ফাইনালি এলিসকে তো পেয়েছিল, তবে এলিস তাকে কোনোদিনই ভালোবাসতে পারেনি, সে প্রচণ্ড ডিপ্রেস থাকতো কারণ সে আবার স্টেফানো নামক সেই ছেলেটাকে ভালোবাসতো। সে সত্যটা স্বীকার করে যে সেই স্টেফানোকে ছাড়া সে হয়তো থাকতে পারবে না, সেই কারণেই একদিন মধ্যরাতেই এলিস বাড়ি ছেড়ে চলে যায়। যদিও পরে একটা সময় আমরা এলিসকে দেখতে পারি সে একটা বারবার শপে কাজ করছে এবং সেখানে স্টেফানো আসে, যাকে অবশ্যই এলিস চিনতে পারছে না। এলিসের কাছে তার ছবিটা তো রয়েছে, তবে সময় অনেকটা তো কেটে গেছে। যদিও এই প্রত্যেকটা টাইম লাইনে কিন্তু নিমোর কাছে একটা গল্পের মতো, কারণ সে সবকটাই তো দেখে নিয়েছে, সবকটা এক্সপিরিয়েন্স করে নিয়েছে, যেগুলোকে এই টাইপরাইটারের সাহায্য নিয়ে সে একটা গল্পের আকার দিচ্ছে। এনিওয়েজ, এইটুকুনি তো সে বুঝতে পেরে গেছে যে না সে কোনোদিন এলিসের সাথে হ্যাপি থাকবে, না সে কোনোদিন এলিসকে সম্পূর্ণভাবে পাবে। তবে অ্যানা এই টাইম লাইনে যেখানে এলিস মারা গিয়েছে শুরুতেই যেমনটা দেখলাম, সেখানে অ্যানারও উপস্থিতি রয়েছে। একটা গাড়ির অ্যাক্সিডেন্ট তো ঘটে, আমরা দেখতে পাই সেই লেকের মধ্যে একটা গাড়ি তো পড়ে গিয়েছে, তবে সেটা নিমো না, বরং নিমোরই একজন কলিগের গাড়ি, যারই স্ত্রী হচ্ছে অ্যানা। নিমো তার মনের কথাটা অ্যানাকে বলে বোঝানোর চেষ্টা করে, তবে অবভিয়াসলি সেই অ্যানা কিছুই জানে না এবং সে জানতেও চায় না, কারণ সদ্য সে তার স্বামীকে হারিয়েছে। ঠিক সেরকমই একটা প্যারালাল ইউনিভার্সে যেখানে নিমো তার স্ত্রী এলিসের ছাইটাকে ভাসাতে গিয়েছিল মঙ্গল গ্রহে, সেখানেই তাদের জার্নিতে আবার অ্যানার সাথে তার সাক্ষাৎ, যে আবার সময় নিয়ে গবেষণা করছে। যেমনটা আমরা জানি যে ইউনিভার্সের এক্সপ্যানশন হচ্ছে, কল্পনা করুন এই ইউনিভার্সটাকে একটা বেলুনের মতন, যেটা এক্সপ্যান্ড হতে হতে বা ফুলতে ফুলতে একটা পার্টিকুলার মোমেন্টে গিয়ে আর ফুলতে পারবে না, তখন শুরু হবে কন্ট্রাকশন, বা যে থিওরিটাকে দ্য বিগ ক্রাঞ্চ বলা হয়, অর্থাৎ ইউনিভার্স তার আবারও আগের পর্যায়েতে চলে যাবে, সে রিভার্সে তখন রান করবে, প্রত্যেকটা জিনিস তখন রিভার্সে চলে যাবে, উল্টো হয়ে যাবে। এবং অ্যানা জানায় যে এটা ঘটবে 2092-তে, এবং আশা করি আপনাদের মনে আছে যে 2092-তেই সেই 118 বছর বয়সী নিমো তার গল্পটা সেই জার্নালিস্টকে শোনাচ্ছে। যদিও তার এই টাইম লাইনটাও একদমই কমপ্লিট না, কারণ কিছু মিটিওরের কারণে তাদের স্পেস শাটলটা ধ্বংস হয়ে যায় এবং সেখানেও সে মারা যায়। বাকি কিছু টাইম লাইনের মতন, যেমন আমরা দেখেছিলাম নিমো যেখানে জলে ডুবে মারা যায় সেই অ্যাক্সিডেন্টে, বা কোনো একজন মবস্টার তাকে গুলি মেরে দেয়। হয়তো কোমায় থাকা নিমো মৃত্যুর সাথে লড়ছে এবং সেই ঘটনাটাই তার পিতামাতাকে একত্রিত করে তোলে এবং আর একটা নতুন টাইম লাইনের জন্ম দেয়।
একটা পর্যায়ে এসে নিমো আপনার আমার মতনই কনফিউজ হয়ে পড়েছে যে তার নেওয়া এই ডিসিশনসগুলোর ফাইনাল আউটকাম আসলে কি আসবে। কারণ এতক্ষণ ধরে আপনারা যতগুলো টাইমলাইন দেখেছেন সেগুলো নিমোর নেওয়া প্রত্যেকটা আলাদা আলাদা ডিসিশনের আউটকাম। তবে সবই তো বুঝলাম, কিন্তু এই পার্টিকুলার টাইমলাইন কোনটা? সেই অদ্ভুত দুনিয়াটা যেটাকে দেখে একদম নকল মনে হচ্ছিল, যেখানে নিমোর চারপাশে দুনিয়ার প্রত্যেকে নিমোকে আলাদা আলাদা বার্তা দিচ্ছিল যে তাকে কি করতে হবে, এবং সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করেই নিমো একটা পরিত্যক্ত বাড়ির কাছে গিয়ে পৌঁছায়, যেখানে একটা অ্যাপের সিডি সে পায়, যেটাকে প্লে করার পর সে অর্থাৎ নিমো নিজেরই ফিউচার সেলফকে দেখতে পায়। অর্থাৎ 118 বছর বয়সী নিমো যে তার ইয়ঙ্গার সেলফের উদ্দেশ্যে কিছু বার্তা ছেড়ে গেছে। সেখানে ঘটা প্রত্যেকটা মুহূর্ত, এমনকি সেই ইয়ং 34 বছর বয়সী নিমো কি কথা বলবে প্রত্যেকটা উত্তর যেন সেই 118 বছর বয়সী নিমো জানে, কারণ এই প্রত্যেকটা মুহূর্ত সে কাটিয়েই সেই স্থানে গিয়ে পৌঁছেছে। সে প্রত্যেকটা পসিবল আউটকাম দেখে নিয়েছে, তার কাছে সব রেকর্ড রয়েছে, ট্রান্সক্রিপ্ট রয়েছে। যেমনটা দেখলাম যে সে টাইপরাইটারের প্রত্যেকটা জীবনের আলাদা টাইমলাইনের গল্পগুলো পর্যন্ত লিখে নিয়েছে, কে কি ডায়লগ দেবে, কে কি তাকে বলবে। তাই সে সব কিছুই জানে যে এখানে কি আলোচনা হবে। সে জাস্ট একটা কথাই বলে যে তোমার কোনো অস্তিত্ব নেই, ইউ ডাজন্ট এক্সিস্ট। কেন? তার উত্তর সে বৃদ্ধ নিমোর কাছে নেই। হয়তো তার পিতামাতার কোনোদিন সাক্ষাৎই হয়নি, বা হয়তো তার জেনেটিক কোড তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারেনি, হয়তো নিমোর পিতা ছোটবেলাতেই মারা গিয়েছিল, অথবা সেই প্রিহিস্টোরিক মহিলাটা যে চরম ঠান্ডায় মারা যায় এবং তার বংশ সেখানেই কমপ্লিটলি ধ্বংস হয়ে যায়। আমরা এতক্ষণ ধরে যতগুলো নিমোকে দেখেছি সেই বৃদ্ধ নিমো বাদে তাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট টাইমলাইন রয়েছে, কারণ নিমোর নেওয়া প্রত্যেকটা আলাদা আলাদা ডিসিশনস তাকে সেই স্থানে নিয়ে গেছে। কিন্তু এই যে পার্টিকুলার নিমো যে একটা অদ্ভুত দুনিয়াতে বসবাস করছে, কারণ এই নিমো কোনো ডিসিশনস নেয়নি, সেই কারণে সে এই মুহূর্তে একটা ভয়েডের মধ্যে রয়েছে। অর্থাৎ সে এমন একটা স্থানে রয়েছে যেটা আসলেই কোনো স্থান না, এবং তাকে এতগুলো বছর অর্থাৎ 2092 পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ অ্যানা যে প্রেডিক্ট করেছিল যে সেই সময় সেই পার্টিকুলার বিগ ক্রাঞ্চ ইভেন্টটা ঘটবে, অর্থাৎ ইউনিভার্স আর এক্সপ্যান্ড করতে পারবে না, বরং সেটা কন্ট্র্যাক্ট করবে। সম্পূর্ণ দুনিয়া তার আবারও আগের জায়গায় ফেরত চলে যাবে। তারপর আপনার আমার মতন সেই জার্নালিস্ট সেও তো কনফিউজ যে আসল ঘটনাটা কি, নিমোর আসলেই কোনো অস্তিত্ব ছিল কি ছিল না। এতগুলো যে গল্প বললো তার মধ্যে আসল কোনটা নকল কোনটা? তবে নিমোর একটাই উত্তর যে প্রত্যেকটাই সত্য, প্রত্যেকটাই এক্সিস্ট করে, আবার প্রত্যেকটাই এক্সিস্ট করে না। সে জার্নালিস্টটাকেও একই প্রশ্নই করে যে তোমারও কোনো অস্তিত্ব নেই, আমারও কোনো অস্তিত্ব নেই, বরং এই সব কিছু সেই ছোট্ট 9 বছর বয়সী বাচ্চাটার মাথায় চলছে যে এই সব কিছু বানিয়েছে, কারণ তাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। নিমোকে তার জীবনের সবথেকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল যে সে তার পিতার সাথে থাকবে নাকি তার মায়ের সাথে থাকবে, এবং এটা চুজ করতে গিয়ে নিমো তার ইউনিভার্সটাকেই টুকরো টুকরো করে দেয়। সে ভাবতে থাকে প্রত্যেকটা পসিবল আউটকামস, যদি সে তার মায়ের সাথে যায় অথবা তার পিতার কাছে যায়, সে প্রত্যেকটা আউটকামস দেখে নিয়েছে যে তার জীবনটা কোন দিকে যাবে, ভবিষ্যতে তার সাথে কি কি হবে। এই সম্পূর্ণ ইউনিভার্সটা সেই ছোট্ট 9 বছর বয়সী বাচ্চাটি ট্রেন স্টেশনেই বানিয়েছে। তবে এখন সে কি করবে? নিমো ফাইনালি রিয়েলাইজ করেছে যে এটার আর কোনো শেষ নেই, যেটা সে জার্নালিস্টকে অনেক আগেই তো বলেছিল, যে ভবিষ্যতে খুশির খোঁজ করতে করতে সে যে শান্তিতে বাঁচার উপায়টাই হারিয়ে ফেলেছে। তাহলে এখন কি করা উচিত? যেমনটা সে আগেও করেছিল, মনে আছে তো, যখন তাকে দুটো খাবারের মধ্যে কোনটা সে নেবে চুজ করতে হয়েছিল, তখন কিন্তু নিমো কোনো চুজ করেনি, বরং ফেরত চলে আসে। সে জানায় যে দাবা খেলায় একটা দুর্দান্ত চাল রয়েছে যেটাকে বলা হয় জুগজওয়াং, অর্থাৎ আপনার বেস্ট মুভ হচ্ছে যে কোনো মুভ না করা, এবং নিমো সেটাই করে। সে তার পিতা মাতা কাউকেই চুজ করে না, বরং সম্পূর্ণ একটা আলাদা রাস্তা নিয়ে নেয়, আর যার কারণে এতক্ষণ ধরে যতগুলো আলাদা আলাদা টাইমলাইন ক্রিয়েট হয়েছে সেগুলো ধ্বংস হয়ে যেতে থাকে। এই সম্পূর্ণ ইউনিভার্সের এক্সপেনশন ফাইনালি বন্ধ হয়ে যায় এবং ইউনিভার্স তার আগের স্টেটে পৌঁছাচ্ছে। আমরা দেখি নিমোকে সে একটা ভিন্ন রাস্তা নিয়ে নেয় এবং সেই শুকনো পাতাটা, যেটাকে এই সিনেমায় বহুবার ব্যবহার করা হয়েছে, সেটা হাওয়ায় ভাসিয়ে দেয়, এবং সেই পাতাটাই একটা টাইমলাইনে নিমো এবং অ্যানাকে আবারও একত্রিত করে দেয়, যেন তারা একে অপরের অপেক্ষাই তো করছিল। তবে ওয়েট, নিমো যদি তার মায়ের সাথে নাই বা যায়, তাহলে অ্যানার সাথে তার সম্পর্কটাই বা কিভাবে ক্রিয়েট হবে এবং তাদের মধ্যে ভালোবাসাটাই বা কিভাবে তৈরি হবে? আর এখানেই টাইম প্যারাডক্স তৈরি হয়েছে।
এই বৃদ্ধ নিমো যাকে প্রথম থেকে আমরা দেখে আসছি, সে হচ্ছে সেই নিমো যে কোনো ডিসিশন নিয়েছিল না। এতক্ষণ ধরে আমরা এতগুলো আউটকামস দেখেছি, এতগুলো নিমোকে দেখেছি, তারা প্রত্যেকে নয় তার পিতা নয় তার মাকে বেছে নিয়েছিল, যার কারণে এতগুলো পসিবিলিটিস ক্রিয়েট হয়েছিল। তবে নিমো যদি কোনো ডিসিশন না নিত তাহলে সে আজকে এই স্থানে এসে পৌঁছাতো, আর সেই কারণেই সে সব গল্প জানে। অ্যানার সাথে তার সাক্ষাৎ হওয়াটা জাস্ট তার কল্পনা ছাড়া আর কিছুই না, কারণ যেমনটা বললাম অ্যানার সাথে তার ভালোবাসাটা কসমিক লেভেলের, সে কোনোদিনই অ্যানাকে ভুলে উঠতে পারবেন না। নিমো তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, কারণ সেই ভোটিংয়ে নিমোকে প্রকৃতির উপরেই ছেড়ে দেওয়া হয়। 118 বছর বয়সেই নিমো মারা যায়, এবং মারা যাওয়ার আগেই তার মুখ থেকে অ্যানা শব্দটা বেরিয়েছে, কারণ এই এতগুলো টাইমলাইনের মধ্যে অ্যানার কাছেই সে তার আসল ভালোবাসাটা ফিল করতে পেরেছে। নিমো যখন মারা যায় সম্পূর্ণ দুনিয়া সময় সেই মুহূর্তে থমকে যায় এবং সম্পূর্ণ ইউনিভার্স তার কন্ট্রাক্ট মুডে ফেরত চলে যায়, অর্থাৎ ইউনিভার্স তার আগের জায়গায় ফেরত যাচ্ছে। যেমনটা বললাম, সব কিছু রিভার্সে চলে যাবে, সব উল্টো গিয়ে আবার আগের পর্যায়ে, অর্থাৎ যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল সেই পর্যায়ে গিয়ে পৌঁছাবে। এবং আমরা দেখি যে সময় ফেরত চলে যায় ঠিক সেই মুহূর্তে যখন নিমো তার মাকে চিট করতে দেখেছিল। পরে নিমো সেই কথাটা বলে দেয়, তাদের পিতামাতার মধ্যে সম্পর্কটা খারাপ হয়, তারা দুজন সেপারেট হয়ে যায়, এবং পরে নিমোকে এত কঠিন একটা ডিসিশন নিতে হয়েছিল। তবে এই সমস্যাগুলো আসতোই না যদি নিমো তার মায়ের সম্পর্কটার কথাটা কাউকে বলতোই না। নিমো সেই পুরুষটাকে তো ফলো করে যার সাথে তার মায়ের অ্যাফেয়ার ছিল, এবং সে লক্ষ্য করে যে অ্যানা নামক সেই মেয়েটা সেই মানুষটারই মেয়ে, যাকে প্রথম দেখেই নিমোর হৃদস্পন্দন একদম বন্ধ হয়ে গেছিল এবং সে চোখ বুজেই সেই সুইমিং পুলে জাম্প মেরে দিয়েছিল। নিমো তখন আর কিছু করে না, কারণ সে প্রত্যেকটা পসিবল ফিউচার দেখে নিয়েছে, সে জানে কি হবে, আর সেই কারণেই সে কোনো কিছুর তোয়াক্কা না করেই আবারও অ্যানার কাছে চলে যায়। তাহলে কি ফাইনালি নিমো এবং অ্যানা তারা আবারও একত্রিত হতে পারবে? তার উত্তর কেউ জানে না, কারণ এই ইউনিভার্স আমাদের এই ক্ষমতাটা কোনোদিনই দেয়নি। নিমোর কাছে প্রত্যেকটা পসিবল এন্ডিং, পসিবল ফিউচার দেখার ক্ষমতা তো রয়েছে, তবে সে কোনোদিনই হ্যাপি হতে পারেনি, কারণ তার নিজের কন্ট্রোলেই কিছু ছিল না। সে হয়তো ভেবেছে যে তার পিতাকে যদি তার মায়ের অ্যাফেয়ারটা আমি না জানাই তাহলে হয়তো সব কিছু আবার আগের মতন হয়ে যাবে, হ্যাপি ফ্যামিলি, এবং অন্যদিকে সে এবং অ্যানা তাদের সম্পর্কটাও টিকে থাকবে। বাট কে জানে নিয়তি কি লিখে রেখেছে। যদিও সে বৃদ্ধ নিমো তো একটা কথাই জার্নালিস্টকে বলেছিল যে লাইফ ইজ এ প্লেগ্রাউন্ড, জীবনটাই হচ্ছে খেলার মাঠ। আমাদের নিমোর জন্মই তো নিয়েছিল সব কিছু জেনে, কারণ সেই অ্যাঞ্জেলস অফ অবলিভিয়ান তার স্মৃতিটা মুছতে ভুলে গেছে। নিমো অতীত এবং ফিউচার সবই তো জানে, তাই তার লাইফের বোঝাটা নয় আমরা তাকেই নিতে দিই এবং আমরা নিজেরা একটু স্ট্রেস মুক্ত হই। একই সাথে এরকমও কিছু থিওরি রয়েছে যে সেই বৃদ্ধ নিমো সেটা হচ্ছে সেই টাইমলাইনের অংশ যেখানে নিমো তার পিতাকে তার মায়ের অ্যাফেয়ার্সটা জানায় না, অর্থাৎ ফাইনাল এন্ডিং যেটা আমরা দেখলাম। আবার এরকমও থিওরি রয়েছে যে সে কোনো টাইমলাইনের পার্টই না, বরং নিমোর প্রত্যেকটা ভেরিয়েন্ট তার প্রত্যেকটা টাইমলাইনের একটা রিপ্রেজেন্টেশন। তো এই হচ্ছে মিস্টার নোবডি সিনেমার মেন স্টোরি। এখন আমি যদি সিনেমাটাকে নিয়ে আলোচনা আরও ডিটেলে এক্সপ্লেন করা শুরু করি তো কয়েক ঘন্টার ভিডিও হয়ে যাবে, বিকজ এই সিনেমার থিমের ফিলোসফিক্যাল মিনিংগুলো বোঝাতে প্রচুর সময় লেগে যাবে, যেটা একটা ভিডিওতে পসিবল না। হ্যাঁ, হয়তো আমি কিছু লিনিয়ারভাবে আপনাদের বুঝালে অল্প কয়েক মিনিটেই এই ভিডিওটা কমপ্লিট হয়ে যেত, তবে ওরকম আলবাল কাজ করে আমি এই সিনেমাটার অসম্মান করতে চাইছিলাম না। যেমনটা বললাম, এই সিনেমাটাই একটা পিস অফ আর্ট এবং এই সিনেমাটার টাইম প্রয়োজন, এবং আমি চেষ্টা করেছি। আমি জানি না আমি আপনাদের কতটা বোঝাতে পেরেছি, যদি বোঝাতে পারি তো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, এবং এরকম টাইপের ভিডিও যদি পছন্দ হয় তো ভিডিওটা লাইক করতে বা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। একই সাথে আমাকে সোশ্যাল মিডিয়াতেও ফলো করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে সেখানে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।